This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা তা কি বেজে গেল? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ইরান। ইসরায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে 400-এরও বেশি মিসাইল হামলা চললো। জেরুজালেমে শতাধিক ব্যালিস্টিক মিসাইল হামলা করলো ইরান। পাল্টা ইসরায়েল কি করলো? আপনারা জানেন ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বের আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম আয়রন ডোম। সেই আয়রন ডোম ব্যবহার করে 150-এরও বেশি মিসাইল ধ্বংস করার দাবি তুলল ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। ইরানের মিসাইল বৃষ্টিতে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় দেশবাসীকে বাংকারে থাকার পরামর্শ দিচ্ছেন ইসরায়েলি সরকার। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, যাদের সঙ্গে কথা বলে খানিকটা পরিস্থিতি আঁচ করার চেষ্টা করব। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আমি শুরুতে একবার রাজাগোপাল বাবুর কাছে যাই। স্যার, এখন গোটা বিশ্বের যা পরিস্থিতি, ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথম পশ্চিম এশিয়ার কোনো দেশ সরাসরি যুদ্ধের ঘোষণা করে দিল। ইসরায়েলের দিকে লক্ষ্য করে শয়ে মিসাইল উড়ে যাচ্ছে। আয়রন ডোম তাদের মধ্যে কিছু আটকাতে পারছে, কিছু আছড়ে পড়ছে ইসরায়েলের মাটিতে। এই মুহূর্তে গোটা বিশ্বে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামাটা বেজেই গেল? না, দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যাপারটা এত সহজে হবে বলে মনে হয় না। তবে এইটুকুন পরিষ্কার যে ইরান বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরায়েলের ওপরে, এবং যেটা দেখা গেল, আমি সারা রাত ধরে দেখার চেষ্টা করছিলাম, কলকাতার কালীপুজো মাঝে মাঝে মনে হচ্ছিল অনেক বেশি আলোড়ন ফেলে। ওদের যে ডোম, মানে আয়রন ডোম সিস্টেম যেভাবে ওরা লাগিয়েছে, তাতে দেখা গেল যে খুব একটা কিছু ক্ষতি করতে পারেনি। আপনারা বলছেন 10 জন মারা গেছে, হ্যাঁ, এর বাইরে মানে কোথায় স্কুলে হয়েছে সামান্য জায়গায়, আসল জায়গা হচ্ছে মিলিটারি টার্গেটকে তাদেরকে টার্গেট রিচ করা, সেগুলো কোথাও যায়নি। সুতরাং মানে ইরান যেটা করলো, তাদের শক্তি বুঝিয়ে দিল যে খুব একটা শক্তিধর তারা নয় ইসরায়েল কিন্তু আজ পেয়ে গেল। হেজবুল্লাহ যেটা করার চেষ্টা করেছিল, হেজবুল্লাহ যখনই মিসাইল ছোড়ার চেষ্টা করেছে, তার জবাব কি হলো আপনারা দেখেছে। হেজবুল্লাহ 7 জন কমান্ডারকে পরপর এই যার আক্রমণগুলোর সঙ্গে। কিন্তু রাজাগোপাল বাবু, আপনি কি এটা মনে করেন যে ইরানের কাছে এই মুহূর্তে যা যুদ্ধাস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েলের মতন একটি শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করাটা সম্ভব? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে কেউ সব শক্তি দিয়ে যুদ্ধ এই মুহূর্তে করার মতন জায়গায় নেই। সবাই বোঝাবার চেষ্টা করবে যে দেখো, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, অ্যালার্ট করছি, এবং অ্যালার্টটা দিয়েই সবাই থেমে যায়। কেননা সবাই জানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে, কেউ সেই দিকেই যাবে না। এবং ইসরায়েল যেটা করছে, যখনই কোনো অ্যালার্ট এরকম তারা পাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, সময় মতন তারা যে ধরনের জবাব দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে তাদের শত্রুকুল একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, প্রায় শেষ হয়ে যাওয়ার মতন। হেজবুল্লাহর এখন কোনো জীবিত কোনো সেই ধরনের কমান্ডার নেই। আমার ধারণা যেটা ইরান যে ভুলটা করেছে, ইসরায়েল তো অনেকদিন ধরেই করছে, তারা ইয়েমেনের হাউথিকে তারা অস্ত্র দিচ্ছে, আমরা গাজায় দেখলাম তারা হামাসদের কিভাবে তৈরি করছে, এবং একই সঙ্গে হেজবুল্লাহ। কারণ ইরানের প্রতি ইসরায়েলের একটা বিরাট ধরনের তাদের বৈরিতা রয়েছে, এবং ইসরায়েল বুঝতে পেরেছি। রাজাগোপাল বাবু, আপনার কাছে আবার আসি। তবে এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ কিন্তু এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে। তার মানে গোটা বিশ্ব এখন কার্যত দুভাগে দাঁড়িয়ে গেছে, একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরানের পাশে বেশ কয়েকটা দেশ। এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। হোয়াইট হাউসে ইতিমধ্যে জরুরি বৈঠক সেরে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনাকে ইরানের মিসাইল ঠেকানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন। ইসরায়েলে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে স্যার এবার আসবো। স্যার, যে মুহূর্তে আপনারা মানে ইরান এই মুহূর্তে কিন্তু একা শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি দেশ তারা এককাট্টা হয়েছে, তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং প্রকাশ্যে পাশে দাঁড়াচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্ব এখন কার্যত দুই মেরুতে দাঁড়িয়ে আছে, একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান এবং অন্যান্য দেশগুলি?
একদমই দীপ, সারা বিশ্বের চোখ কিন্তু এখন এই ইসরায়েল আর এই পুরো থিয়েটারটার উপরে রয়েছে। প্রথম হচ্ছে, যদিও এখন ইসরায়েলের বিরুদ্ধে ইরান হামলা চালিয়েছে, কিন্তু যদি ক্রমশই যদি এটা আরো বেড়ে যায়, এখন পাল্টা যদি এখন ইসরায়েল আবার জবাব দিয়ে ইরানের অনেক জায়গায় যদি ওরা আক্রমণ করে থ্রু মিসাইলস এন্ড ফাইটার জেটস, তাহলে কিন্তু অন্য দেশ যারা আছে, যারা নাকি ইসরায়েলের বিরুদ্ধে, আমরা জানি অনেকগুলো দেশ আছে, যেরকম নাকি প্যালেস্টাইন আছে, টার্কি আছে, এরা যদি জড়িত হয়ে যায় এন্ড ইসরায়েলের পক্ষে যদি আমেরিকা আর অন্য দেশরা যদি চলে আসে, তাহলে কিন্তু বিশ্ব যুদ্ধ যেটা আমরা আশঙ্কা করছি তার দিকে কিন্তু ক্রমশই আমরা এক ধাপ বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু এটা যদি স্পাইরাল আউট হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বযুদ্ধর মতন একটা স্থিতি খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। এখন খুব যেটা সম্ভাবনা আছে, ইসরায়েলের বিরুদ্ধে যখন নাকি প্রায় 400 খানা মিসাইল ছুড়েছে, মেজরিটি মিসাইল গুলোকে ওরা আয়রন ডোম হচ্ছে কি, এটা হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম, যাতে নাকি ইনকামিং মিসাইল গুলোকে ওরা একদম ডিস্ট্রয় করে দিতে পারে বিফোর ইট রিচেস দ্য টার্গেট। কিন্তু ক্যাপ্টেন দাস, আপনার কি আরেকটা কথা মনে হচ্ছে না, এর আগেও আমরা দেখেছি ইসরায়েলি যে গুপ্তচর সংস্থা মোসাদ, যার নাম গোটা বিশ্বে সকলেই জানে, সেই মোসাদের কোথাও একটা ইন্টেলিজেন্স ফেলিওর এর আগেও আমরা দেখতে পেয়েছি। আর এখন যখন ইরান সরাসরি 400টা মিসাইল ছুড়ে দিল, তারপর ইসরায়েলকে তার জবাব দিতে হচ্ছে, তার মানে কি এখানেও কোথাও একটা আপনার মনে হচ্ছে যে মোসাদের কোথাও একটা ইন্টেলিজেন্স ফেলিওর সামান্য হলেও কাজ করেছে? না, আমি মনে করি না। কি কেন কি, যেই মাত্র হেজবুল্লাহ টপ লিডারদের যখন নাকি ওরা এলিমিনেট করে দিল মিসাইলস দিয়ে, তখন কিন্তু ইরানকে বাধ্য হয়ে এই যুদ্ধে ঢুকতে হয়েছে। এবং যখন নাকি ইরানের উপরেও একটা চাপ রয়েছে, অন্য সব যে ইসলামিক কান্ট্রিজ আছে ওরাও ইরানের উপরে একটা চাপ দিচ্ছে কি তোমরা কেন বসে আছো, তোমরাই তো হেজবুল্লাহকে তৈরি করেছো, তোমরাই তো হামাসকে তৈরি করেছো, তোমরাই তো প্যালেস্টাইনকে সশস্ত্র করেছো। তো ইরান যখন রিটালিয়েট করেছে, নিশ্চয়ই এবারে ইসরায়েল আবার সেই রিটালিয়েশনের জবাব দিবে। বেশ, ক্যাপ্টেন আমি আপনার কাছে আসবো, তবে আমি এই মুহূর্তে আরেকবার রাজগোপাল বাবুর কাছে যাই। স্যার, আপনার কি এটা মনে হচ্ছে যে কোথাও একটা এই মুহূর্তে ভারতের কাছে অবস্থানটা খুব ট্রিকি হয়ে দাঁড়ালো? কারণ আমরা জানি ইসরায়েলের কাছ থেকে ভারতও যথেষ্ট পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র সেগুলো কেনে, এর পাশাপাশি ইরানের মতন দেশ যার কাছ থেকে ভারত তেলের মতন বহু গুরুত্বপূর্ণ জিনিস নেয়। এই মুহূর্তে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্টটা এই দুই দেশের সংগ্রামের মাঝে কি একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ালো? না, দেখুন, ভারতবর্ষের স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা যুদ্ধ বিরোধী, আমরা কারোর সঙ্গে কারোর যুদ্ধ চাই না। ভারতবর্ষ, আপনি দেখেছেন যে রাশিয়ার সঙ্গে যেটা ইউক্রেনের সংঘর্ষ হচ্ছে, সেখানে ভারতবর্ষ চাইছে সেটা নিচে যাক। সুতরাং আমাদের লক্ষ্য একটাই, যারা পৃথিবীতে যুদ্ধ যাতে না হয়, যুদ্ধ যাতে কমে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইরানও আমাদের বন্ধু, ইসরায়েলও আমাদের কাছে, ওখানে 92 সালের পর থেকে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তারপরে সম্পর্ক ক্রমশ এগিয়ে চলছে নানান প্রযুক্তির দিক থেকে, ডিফেন্সেরও নানান জায়গায়। সুতরাং আমরা দুজনেরই সাথে আছি এবং আমাদের দেশও পৃথিবীর খেয়াল রাখতেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা এখানে আছে। তা আমরা কারোর পক্ষ নেওয়ার একেবারেই জায়গায় নেই। সুতরাং যে কদিন যুদ্ধ চলবে, যদি ঘটে বড় ধরনের যুদ্ধ, তেলের কিছুটা আমাদের সাপ্লাইয়ের যোগান। ভারতবর্ষের মানুষের কাছে আমার মনে হয় রাজগোপাল বাবু, এটা অত্যন্ত উদ্বেগের হতে পারে যে তেলের দাম কোথাও একটা এই যুদ্ধের ফলে বাড়বে নাকি কোথাও একটা তার অভাব বোধ হবে, এটা ভারতবর্ষের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি আপনার কাছে আবার আসবো রাজগোপাল বাবু, তবে এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের মহাসংগ্রামের মাধ্যমে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা সরাসরি ভেসে গেল। ইসরায়েলের বিরুদ্ধে এক কাট্টা হলো ইরান, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া। ইসরায়েলে ইরানে হামলার মধ্যে আকাশপথে দফায় দফায় সিরিয়ার রাজধানী দামাস্কাসে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। গাজায় হামলার বর্ষপূর্তির ঠিক আগেই লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করে দিয়েছিল ইসরায়েলি ফৌজ। আমি আরো একবার গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। স্যার, কোথাও একটা ইসরায়েলি ফৌজের যে গ্রাউন্ড অপারেশন বা আরো যে ডিপার পেনিট্রেশন হচ্ছিল, সেখানেই কি ভয় পেয়ে ইরান তড়িঘড়ি পাল্টা প্রত্যাঘাতের রাস্তা বেছে নিল? না হলে কি ইরান এটা মনে করছিল যে এরপর তাদেরও পালা আসতে পারে?
না, ইরান আর ইসরায়েলের মধ্যে অনেক দূরত্ব আছে, প্রায় 1000-1500 কিলোমিটারের দূরত্ব। তার মাঝখানে বিটুইন ইসরায়েল এন্ড ইরান ইরাক রয়েছে। তো গ্রাউন্ড অফেন্সিভ ইরানের বিরুদ্ধে সেটা কিন্তু কোনো মানে অসম্ভব। নাও ব্যাপারটা হচ্ছে কি, ইসরায়েল গাজার পরে এবার লেবাননে ঢুকছে, গ্রাউন্ড অফেন্সিভ শুরু করেছে, এবং হাউতিদের বিরুদ্ধে ইয়েমেনে ওরা অ্যাকশন নিচ্ছে, ওখানেও গিয়ে ওরা ডিস্ট্রয় করছে টার্গেটসকে, এবং ইরানেও ওরা মিসাইলস ছড়েছে। তো ইরানকে রিটালিয়েশন করতেই হবে। এতজন মারা গেছে, এত টপ কমান্ডার্স সব জায়গায়, মানে যারা নাকি ইসরায়েল বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে এত সব যখন নাকি হচ্ছে, তখন ইরানকে একটা স্ট্যান্ড নিতেই হতো। তো এই যে ওরা অফেন্সিভ অ্যাকশন নিয়েছে, 400টা মিসাইল ছুড়েছে, সেটা কিন্তু ইট ওয়াজ কামিং, এটা কিন্তু ছিলই। এটা ইসরায়েল জানতো, সারা বিশ্ব জানতো কি ইরান এবার রিটালিয়েট করবে, কিন্তু এই রিটালিয়েশনটা কিন্তু এখানে কিন্তু শেষ হবে না। ঠিক, আমি আপনার কাছে আসবো আবারও, তবে এই মুহূর্তে আমি আরেকবার রাজগোপাল বাবুর কাছে খুব ছোট্ট করে যাই, আমাদের সময় খুব সীমিত। রাজগোপাল বাবু, এই পরিস্থিতি তো আজকে একদিনে তৈরি হয়নি, গত প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি কোথাও একটা ধাপে ধাপে তৈরি হচ্ছিল, এবং আজ আমরা তার সর্বশেষ পরিণতি দেখলাম। হ্যাঁ দেখুন, এটা তো অনেক দিন ধরেই জানা যাচ্ছিল যে একটা যুদ্ধের অবস্থা তৈরি হচ্ছে। আপনি বলেন মোজাডের ফেলিওর, মোজাডের কোনো ফেলিওর নয়। যে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুড়বে অনেকদিন ধরেই খবরটা ছিল। সুতরাং মোজাড যে বীরত্ব দেখিয়ে সবকটা 7 জন কমান্ডারকে, হেজবুল্লাহ কমান্ডারকে নিকেশ করেছে, বুঝতেই পারা যাচ্ছে যেভাবে পেজার আক্রমণ করেছে। মোজাহিদের কোনো বিকল্প পৃথিবীতে এখনো তৈরি হয়নি। যাই হোক, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু এক্ষুনি জবাব দেবে বলে আমি মনে করি না, এবং ইসরায়েল কিন্তু যেটা করবে সেটা হচ্ছে, দেখুন হামাসকে অলমোস্ট গুড়িয়ে দিয়েছে এবং হেজবুল্লাহকে প্রায় তাদের নেতা শেষ করে দিয়েছে, এবারে হাউতির দিকে যাবে এবং পরের দিকে। রাজগোপাল বাবু, এখানেই আমাদের নজর রাখতেই হচ্ছে যে পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায়। আপাতত আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।